চুমুকে। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সঙ্গীত শিল্পী নাজিম অনিক। শুভ সকাল, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমি বেশ ভালো আছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আধুনিক, সেমি ক্লাসিক এবং সেই সাথে ব্যান্ডের গান বেশি করে থাকেন। সো গানের রপ্ত করেছেন কিভাবে এবং সেই সাথে গানের জগতে আসাটা কিভাবে? গানের জগতে আসাটা আসলে ছোটবেলা থেকে। ছোটবেলায় আমার বাবা মা দুজনই খুবই গানপ্রিয় মানুষ ছিল এবং তারা সচরাচর গান শুনতো, সেখান থেকে শুনতে 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 আমি নিজেকে আর কি গানের মধ্যে রপ্ত করে ফেলি আর কি। শুনে শুনেই গানটা শেখা আর কি। আমার কোনো প্রাতিষ্ঠানিকভাবে আমি মানে কোনো ট্রেনিং প্রাপ্ত সিঙ্গার না, শুনে শুনেই যা শিখেছি আপনাদের সামনে এই তো। আচ্ছা, বেশ। সো আমরা আরো কথা বলবো, তার আগে আপনার কণ্ঠে একটি গান শুনে নিই, তারপর বাকি আলোচনা। গানটি আমার অনেক পছন্দের গান, আমাদের দেশের স্বনামধন্য শিল্পী কুমার বিশ্বজিতের গাওয়া একটি গানটি। তুমি কি চাও না সোনালি দিনে, সোনালি সুখের সারা, কাটার আঘাত ভুলে তুমি এসো আমারে কাছে, যেখানে সীমান্ত তোমার সেখানে বসন্ত আমার, ভালোবাসার হৃদয়ে নিয়ে আমি বারে বার আসি ফিরে, ডাকি তোমায় কাছে। লা 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 লা। ধন্যবাদ, অনেক সুন্দর হয়েছে। আপনি তো প্রাতিষ্ঠানিকভাবে কোথাও শিখেননি, সো কখনো মনে হয়নি যে আমি আরো একটু ভালো করার জন্য হয়তোবা শিখি, কিংবা সুযোগ হয়েও কি করেননি, নাকি মানে কি ঘটনা আছে? না, অনেকবারই মনে হয়েছে যে যেহেতু গানে একটা সব জায়গা থেকে ভালো সাড়া পেয়েছিলাম, তো তখন মনে হয়েছে যে না, ক্লাসিক্যাল মিউজিকটা শিখি। এটাকে অ্যাপ্লাই করার জন্য আমি খুলনা শিল্পকলা একাডেমিতে গিয়েও ছিলাম এবং সেখানে যে অভিজ্ঞতাটা আসলে ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে একদম আমার থেকে অনেক সিনিয়ররা একসাথে বসে আমরা গান করতাম। তো তখন আমি ভার্সিটিতে পড়ি, তার আগে কখনো আমার সুযোগ হয়নি গান শেখার। তো সেখানে গিয়ে 1 মাস আমি কন্টিনিউ করেছিলাম, কিন্তু ব্যাপারটা কি আমার কাছে মানে একটু অন্যরকমই লাগতো। ছোট বাচ্চারা থেকে শুরু করে বড়, সেখানে অ্যাডজাস্টমেন্ট আসলে একা যদি করা যেত, কিংবা আপনার বয়সের যদি কলিগসরা থাকতো তাহলে মনে বেশি ভালো হতো, বেটার হতো। হ্যাঁ, ভালো লাগতো। যাই হোক, সেই পরিবেশেও শিখছিলাম। তারপরে শিখতে শিখতে করোনা চলে আসলো, দেন সেটাও আর কি ড্রপ হয়ে গেল আর কি। 2019 সালের কথা বলছি, তারপরে আর যাওয়া হয়নি। আচ্ছা, আপনি তো 3 ঘরানার 3 জনরার গান বেশি করে থাকেন, সো তার মধ্যে আপনার পছন্দ কিংবা দর্শক আসলে কোন জনরার গান বেশি পছন্দ করে? দর্শক আসলে পছন্দ করে এখনকার যে শ্রোতারা, মানে এখনকার যে জেনারেশনটা, সেটা আসলে জেনজি, রাইট। জেনজি আসলে ব্যান্ড মিউজিক এবং খুব কম সংখ্যকে আধুনিক গান এবং ব্যান্ড মিউজিক বেশি। সেমি ক্লাসিক্যালটা ফোক চলে, ফোকটা অ্যাকচুয়ালি ফোকের লিসেনাররা আলাদা, ঠিক আছে। কিন্তু আমাদের যে জেনারেশনটা বর্তমানে যেটা চলছে সেটা হচ্ছে ব্যান্ড ভিত্তিক, সব ট্রেন্ডের ব্যাপার তো। ট্রেন্ডে যেটা চলে ট্রেন্ডের সাথে চলতে পছন্দ করে, যেটা ট্রেন্ডে চলে যায় সেটাই আসলে শোনা হয়। সো এই ট্রেন্ডের ব্যাপারে একটু জানতে চাই। এই যে ট্রেন্ড, এই যে ভাইরাল, এই যে একটা রিলস এর মধ্যে থাকা, টিকটকে থাকা, ফেসবুকে থাকা, সোশ্যাল মিডিয়াতে থাকা, তো এই সব ব্যাপার এই ইয়াং জেনারেশন বা এই প্রজন্মের যারা আছে তারা তো অভ্যস্ত এবং তারা আসলে এটার উপর দিয়েই তাদের আসলে সবকিছু নির্ভর করছে। একটা মানুষের জীবনে কিন্তু আমরা চাই আর না চাই আমরা অনলাইনে চলে এসেছি, সবকিছু আমাদের জন্য ভার্চুয়াল হয়ে গেছে। কতটুকু সঙ্গীত শিল্পীদের জন্য এটা ইফেক্ট করছে, ভাইরাল কিংবা এই বিষয়গুলো? সঙ্গীত শিল্পীদের জন্য ইফেক্টটা আমি একটু পজিটিভ ওয়েতেও বলবো, কারণ হচ্ছে নতুন নতুন অনেকে যারা কোনো প্ল্যাটফর্ম পায় না,
তাদের মধ্যে প্রতিভা আছে, তারা একটা ভিডিও করে ফেসবুকের মাধ্যমে কিন্তু রিলস বানিয়ে তার মানুষের সামনে নিজেকে প্রদর্শন করতে পারছে। আমি নিজেও মানে একটা সোশ্যাল প্ল্যাটফর্ম স্টার মেকার থেকে উঠে এসেছি। স্টার মেকারে গান করতে 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 এই পর্যন্ত আসা, এত মানুষের সাথে পরিচয়, তাদের মাধ্যমে আজকে এটিএন বাংলায় আমার এখানে চলে আসা। তো আমি নিজেও বলবো যে আমি সোশ্যাল মিডিয়া থেকে উঠে আসা একজন মানুষ। আসলে এটার একটা গুড ইম্প্যাক্টও আছে, ব্যাড ইম্প্যাক্টও আছে। ব্যাড ইম্প্যাক্টটা কি, যে ট্রেন্ড বিষয়টা আসলে তো অনেকদিন থাকে না, নতুন নতুন আপডেট আসতে থাকে, অস্থায়ী এটা, ঠিক আছে? তো যেটা অস্থায়ী জিনিসকে নিয়ে আমরা কাজ করছি, কিন্তু স্থায়ী ব্যাপারটা কি, যেমন হচ্ছে 90s-এর যুগ, মিউজিকগুলো এখনো মানুষ শোনে, গানগুলো এখনো শোনে, কিন্তু এটা এখন আর চলছে না এই বিষয়। আড়াল নামটাও খুব সুন্দর। সো এটার শুটিং কোথায় করা হয়েছে এবং গানটার আসলে মূল থিমটা নিয়ে কিভাবে কাজ করা শুরু হয়েছে? আচ্ছা, এই যে গানটার শুটিং করা, এই গানটা লেখা হচ্ছে আমার স্বনামধন্য বড় ভাই আছে ইফতেখার সুজা ভাইয়ের লেখা, এবং কম্পোজিশনটা হচ্ছে সম্রাট আহমেদ ভাইয়ের। তো গানটা করার পরে এটা অ্যাকচুয়ালি রমজানের সময় ছিল, খুলনা ইউনিভার্সিটিতে আমি আমার ছোট বোন আর কি, ছোট বোনকে নিয়ে, আমার জুনিয়র, তাকে নিয়ে খুলনা ইউনিভার্সিটিতে থিম নিয়ে শ্যুট করা, যে গানটা যেহেতু আড়াল থেকে, ভালোবাসাটা আড়াল থেকে দেখাতে হবে, দ্যাট মিনস ইমাজিনেশন, ঠিক আছে? এটার কনসেপ্টটা আমি আর ক্যামেরাম্যানও আমার ফ্রেন্ডরাই ছিল, তো সবাই মিলে একসাথে আর কি এই কনসেপ্টটা তৈরি করে করা। বেশ চমৎকার। সো এখন গান পপুলার হওয়ার জন্য কিংবা ভালো গান আসলে তৈরি করার জন্য শিল্পীদের তো একটা ভূমিকা আছেই, সুন্দরভাবে সেটাকে উপস্থাপন করা, সুন্দরভাবে গাওয়া, কিন্তু সুরকার, গীতিকার কিংবা কথা, গানের যে কথাগুলো, সেগুলো কতটুকু গুরুত্ব বহন করে? গানের কথার গুরুত্ব, আসলে কথাটা আসলে গানের প্রাণ। তো কথাটা আজকালকার হয়ে গেছে কি, মিউজিকটা অলওয়েজ বিট মিউজিক চায় মানুষ, কথাটা একটু কম শুনতে চায়, ঠিক আছে? কিন্তু কথাটা হচ্ছে যে গানের কথা যত সুন্দর হবে, গানের কম্পোজিশন যত সুন্দর হবে, তত গানে ফিল আসবে। ফিলটা যদি কেউ ক্র্যাক করতে পারে, তাহলে সেটা অবশ্যই নিশ্চিত হিট হবে। আচ্ছা, এবার আপনার কণ্ঠে আরেকটি গান শুনতে চাই, কোন গানটি শোনাবেন? এবার আমি শোনাতে চাচ্ছি যে মিফতা জামানের একটি গান, সেটা হচ্ছে অবাক চাঁদের আলোয়। তোমার চির চেনা পথের ওই সীমা ছাড়িয়ে, এই প্রেম বুকে ধরে আমি হয়তো যাব হারিয়ে, চোখের গভীরে তবু মিছে ইচ্ছে জড়িয়ে, একবার শুধু একটিবার হাতটা দাও বাড়িয়ে, ডাকবে না তুমি আমায় জানি কোনোদিন, তবু প্রার্থনা তোমার জন্য হবে না মলিন, হবে না মলিন, ডুবেছি আমি তোমার চোখের অনন্ত মায়ায়, বুঝিনি কভু সেই মায়া তো আমার তরে নয়, ভুলগুলো জমিয়ে রেখে বুকের মনি কোঠায়, আপন মনের আড়াল থেকে ভালোবাসবো তোমায়, ভালোবাসবো তোমায়। বাহ, অসাধারণ! আমার খুব পছন্দের একটি গান গেয়েছেন আপনি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি গানের পাশাপাশি জব করেন, সো কোথায় জব করছেন এবং গান কি আসলে প্রফেশন হিসেবে নাকি শখ থেকে আসলে এখন করছেন? গানটা আমার সারা জীবনই একটা সুপ্ত শখ ছিল, কিন্তু এখন এটা প্রফেশনাল ভাবে আমি নিতে যাচ্ছি। আমার স্বপ্নটা হচ্ছে প্লেব্যাক সিঙ্গিং করা। আমি চাই প্লেব্যাক সিঙ্গিং করতে, কিন্তু অ্যাকচুয়ালি জব লাইফে প্রবেশ করে ফেলেছি। আমার কলেজ লাইফে একটা ব্যান্ড ছিল, তো ফ্রেন্ডসরা সবাই এখন বিভিন্ন জায়গায় চলে গেছে, ব্যান্ডটা ভেঙে গেছে। তো এখন প্লেব্যাক সিঙ্গিংটা করার উদ্দেশ্যে অফিস টাইমের পরে যতটুকু সময় পাই, ততটুকু সময় নিজেকে সেভাবে নিয়োজিত করছি। আচ্ছা, কিসে জব করছেন? আমি আবুল খায়ের গ্রুপে জব করছি। আচ্ছা, বাহ। সো গান নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি? গান নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে মানুষের কাছে পৌঁছানো গানের মাধ্যমে।
সবার কাছে যাওয়া। যেহেতু আমরা আমাদের যে আমাদের বাংলাদেশের মানুষরা গানপ্রিয় মানুষ, সবাই গান শোনে না এমন কেউ নেই। তো এইটাই হচ্ছে একটা মাধ্যম মানুষের কাছে পৌঁছানোর, এবং সাথে সাথে আমাকে সবাই গানের মাধ্যমে চিনুক, এইটা হচ্ছে আমার একটা স্বপ্ন। চমৎকার গান। সো আপনার আরেকটি গান শুনতে চাই, কোন গানটি শোনাবেন আমাদের? তানজিব সরোয়ারের একটি গান আপনাদের সামনে আছে। এটা কি ছেলে খেলা আমার এই স্বপ্ন নিয়ে, চাইলে গড়ে দেবে ভেঙে দেবে ইচ্ছে হলে, আমি গোপনে ভালোবেসেছি বাড়ি ফেরা পিছিয়েছি তোমায় নিয়ে যাব বলে, একবার এসে দেখো, এসে বুকে মাথা রাখো, বলে দেব চুলে রেখে হাত, দূরের আকাশ নীল থেকে লাল, গল্পটা পুরনো, ডুবে ডুবে ভালোবাসি, তুমি না বাসলেও আমি বাসি, ডুবে ডুবে ভালোবাসি, তুমি না বাসলেও আমি বাসি। বাহ, অসাধারণ। অসংখ্য ধন্যবাদ আপনাকে, সুন্দর কিছু গান শুনিয়েছেন। অনেক শুভকামনা রইল আপনার ভবিষ্যতের জন্য, আপনার আপকামিং যে গানগুলো আসবে তার জন্য। সব মিলিয়ে ভালো থাকবেন সবসময়। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, আশা করছি আজকের এই আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারো সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।